প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের নবম অধ্যায়ের বরিশাল বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের রিয়ামিল প্রস্তুত করার জন্য যাবতীয় প্রত্যেকটা লেনদেন দেওয়া আছে। শুরুতেই আমরা কি করব, আমাদের প্রত্যেকটা লেনদেন এখানে বসিয়ে ফেলবো, অর্থাৎ ডেবিট ক্রেডিট অনুসারে সুন্দরভাবে বসিয়ে ফেলবো। যেমন প্রথমেই দেওয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য, এটাকে আমরা সাধারণত ব্যয় ধরে থাকি, তাই এটা হয়ে যাবে ডেবিট। এরপর দেখতে পাচ্ছি মূলধন সাধারণত হয়ে যায় ক্রেডিট। তারপর আছে ক্রয় হিসাবকে আমরা ব্যয় ধরে থাকি, তাই এটা হয়ে যাবে ডেবিট। এরপর দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব দেওয়া আছে। প্রাপ্য হিসাব বলতে এক ধরনের সম্পদকে বুঝি, তো এটা হয়ে যাবে ডেবিট। তারপর আছে অগ্রিম ভাড়া প্রাপ্তি, এটা আমাদের জন্য এক ধরনের দায় নির্দেশ করে, তাই এটা হয়ে যাবে ক্রেডিট। তারপর আছে আসবাবপত্র বলতে আমরা সম্পদকে বুঝে থাকি, তাই এটা হয়ে যাবে ডেবিট সাইডে। এরপর দেখতে পাচ্ছি বিক্রয় কিন্তু আমাদের জন্য এক ধরনের আয়, তাই এটা বসবে ক্রেডিট সাইডে। তারপরেই আছে আন্তঃফেরত মানে হলো বিক্রয় ফেরত। সো আমরা যেহেতু বিক্রয় ফেরত দেখতে পাচ্ছি, বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত হবে ডেবিট। সো এটা আমাদের আন্তঃফেরত, যেহেতু বিক্রয় ফেরতকে নির্দেশ করে, তাই এটা হয়ে যাবে ডেবিট। এরপর দেখতে পাচ্ছি সন্দেহজনক পাওনা সঞ্চিতি। আমি বলেছিলাম যত ধরনের সঞ্চিতি আছে প্রত্যেকটা সঞ্চিতি হবে ক্রেডিট। সো এখানে আমাদের যেহেতু সন্দেহজনক পাওনা সঞ্চিতি আছে, এটাও হয়ে যাবে ক্রেডিট পাশে চলে যাবে। তারপর দেখতে পাচ্ছি এখানে আছে প্রাপ্ত কথাটা লেখা থাকলে আমরা বুঝে নিব সেটা আমাদের জন্য এক ধরনের আয়, অর্থাৎ আমরা এখান থেকে টাকা পাচ্ছি। তারপর আছে সমাপনী মজুদ পণ্য। সাধারণত সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, তবে এটা আমাদের জন্য এক ধরনের চলতি সম্পদ। এরপর দেখতে পাচ্ছি পাওনাদার সাধারণত দায়কে নির্দেশ করে, তাই এটা হয়ে যাবে ক্রেডিট। তারপর আছে আন্তঃপরিবহন মানে হলো ক্রয় পরিবহন, তো যেহেতু এটা একটা খরচ, তাই এটা হবে ডেবিট। তারপর আছে ব্যাংক জমা বলতে আমাদের সম্পত্তিকে নির্দেশ করে, তাই এটা আমাদের জন্য ডেবিট। এরপর দেখতে পাচ্ছি বকেয়া বেতন দেওয়া আছে, বকেয়া বেতন আমাদের জন্য ক্রেডিট। তারপর আছে নগদ তহবিল আমাদের জন্য সম্পদ, তাই এটা হয়ে যাবে ডেবিট। এবং তারপর আছে প্রদেয় হিসাব বলতে আমরা সাধারণত দায়কে বুঝে থাকি, সো এটা হয়ে যাবে ক্রেডিট। তাহলে দেখো, এই ছিল আমাদের প্রত্যেকটা লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ। এবার চলে আসি ক নাম্বার প্রশ্ন। কতে বলা হয়েছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। সমন্বিত ক্রয়ের সূত্রটা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, প্রথমে নিয়ে আসতে হয় প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে আমরা যোগ করে দেই ক্রয়ের পরিমাণ, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। এই তিনটা কাজকে একসাথে আমরা বলে থাকি সমন্বিত ক্রয়। তাহলে এখন আমাদের এই তিনটা কাজই করতে হবে। দেখো, প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য আছে 7,000 টাকা, তারপর ক্রয় আছে 19,000 টাকা এবং সমাপনী মজুদ পণ্য আছে 6,000 টাকা। তাহলে দেখো, প্রথমে আমরা নিয়ে আসব প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে 7,000 টাকা, তারপরে আমাদের ক্রয়ের পরিমাণ দেওয়া আছে 19,000 টাকা। সো 7,000 টাকা এবং 19,000 টাকা যদি আমরা যোগ করে দেই, তাহলে টোটাল পরিমাণ দাঁড়াচ্ছে 26,000 টাকা। এবার এই 26,000 টাকা থেকে আমাদের মাইনাস করতে হবে সমাপনী মজুদ পণ্য। তাহলে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ দেখো দেওয়া আছে 6,000 টাকা। সো আমরা এখান থেকে মাইনাস করে দিব 6,000, তাহলে আমাদের ফাইনালি সমন্বিত ক্রয়ের পরিমাণ দেওয়া আছে 20,000 টাকা। এটা হচ্ছে আমাদের জন্য সমন্বিত ক্রয়ের পরিমাণ। দেখো, এই যে এখানে আমরা সুন্দরভাবে পুরো কাজটা করেছি, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় এবং সমাপনী মজুদ পণ্য, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 20,000 টাকা। এবার চলে যাই খ নাম্বার প্রশ্ন। খতে বলা হয়েছে সমাপনী চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে চলতি সম্পদ প্রথমে আমরা একটু দেখি। প্রাপ্য হিসাব, এটা আমাদের জন্য একটা চলতি সম্পদ। তারপরে আমরা দেখতে পাচ্ছি সমাপনী মজুদ পণ্য,
এটা আমাদের জন্য একটা চলতি সম্পদ। তারপরে আছে ব্যাংক জমা, এটা একটা চলতি সম্পদ, এবং তারপর আছে নগদ তহবিল। তাহলে আমরা 4টা চলতি সম্পদ দেখতে পাচ্ছি। প্রাপ্য হিসাব 18,000, মজুদ পণ্য আছে 6,000, ব্যাংক জমা আছে 20,000 এবং নগদ তহবিল আছে 21,000 টাকা। এবার যদি আমরা চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে চাই, প্রথমে আছে অগ্রিম ভাড়া প্রাপ্তি 4,000 টাকা, তারপরে এদিকে আছে পাওনাদার 3,000 টাকা, বকেয়া বেতন আছে 8,000 টাকা, এবং তারপরে সবার শেষে আছে প্রদেয় হিসাব 33,000 টাকা। তাহলে দেখো আমাদের চলতি দায়ের পরিমাণ পাচ্ছি আমরা 4টা, এখানেও 4টা, অগ্রিম ভাড়া প্রাপ্তি, পাওনাদার, বকেয়া বেতন এবং প্রদেয় হিসাব। এবার দেখো যেহেতু দুইটার মোট পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, আমরা একে একে দুইটা মোট পরিমাণ নির্ণয় করলাম। দেখো যেগুলো আমরা বললাম সেগুলোই কিন্তু আমরা রেখেছি। তাহলে আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ 65,000 এবং মোট চলতি দায়ের পরিমাণ 48,000 টাকা। এরপর চলে যাই গ নাম্বার প্রশ্ন। গতে বলা হয়েছে রেয়ামিল প্রস্তুত করো। দেখো অলরেডি কিন্তু আমরা শুরুতেই কি করেছিলাম, আমাদের ডেবিট ক্রেডিটগুলো নির্ণয় করেছিলাম। সো সেই ডেবিট ক্রেডিট অনুযায়ী আমরা আমাদের পুরো রেয়ামিলটা প্রস্তুত করব, এবং এটার মধ্যে একটা মাত্র লেনদেন আমরা পেয়েছি যেটা আমাদের রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তাহলে সেটাকে বাদ দিয়ে বাকি প্রত্যেকটা আমরা যদি ডেবিট ক্রেডিট অনুসারে বসাই, তাহলে দেখো ফাইনালি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রেয়ামিলের পরিমাণটা, অর্থাৎ ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ দুইটা পাশই সমান হয়েছে এবং টোটাল যোগফল দাঁড়াচ্ছে 1,35,000 টাকা। তাহলে দেখো আমরা প্রথমে দেখলাম সমাপনী চলতি সম্পদ ও দায়ের পরিমাণ কিভাবে আমরা নির্ণয় করছি সেটা, এবং সবার শেষে আমরা দেখলাম রেয়ামিল প্রস্তুতকরণ। সবকিছুই কিন্তু ডিপেন্ড করছে প্রশ্নে আমরা যে ডেবিট ক্রেডিটগুলো শুরুতেই অ্যানালাইসিস করে ফেলছি সেটার উপরে। তাই আশা করছি কিভাবে আমরা রেয়ামিল প্রস্তুতকরণ করতে পারি সেটা সকলেই খুব ভালো করে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।